নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাজস্বী লাহিড়ী। দাদা, আমি যে প্রশ্নটা আপনাকে করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে রীতিমতো গেছিলেন কোর্টে। ভবানীপুরের যে ফলাফল, নির্বাচনের ফলাফল, সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে উনি সেখানে ইলেকশন পিটিশন জমা দিয়েছেন। কি বলবেন এই বিষয়ে? আইনে তো এর প্রভিশন আছে, আইনে তো এর অধিকার আছে। আইনের রাস্তায় মমতা ব্যানার্জি হাঁটছেন, ভালো কথা তো। হাঁটুক, কি আছে? মানে উনি মনে করছেন শুধুমাত্র ভবানীপুরের ফলটা নিয়ে গন্ডগোল আছে, বাকি অন্য কোনো কনস্টিটিউয়েন্সি নিয়ে ওনার কোনো সন্দেহ কিছু নেই। উনি এটাই বলতে চাইছেন তার মানে, তাই তো? এই প্রশ্নটা আমি করতে চাইছি। মানে 207-এর মধ্যে 206টা বিজেপি জিতেছে, এটা উনি গ্যারেন্টি। একটা সিট নিয়ে ওনার মনে হচ্ছে উনাকে জোর করে হারানো হয়েছে। মানে উনি হেরে গেছেন, ওনার দল হেরে গেছে, এটা উনি স্বীকার করে নিচ্ছেন তার মানে। মানে ভবানীপুরের টাকেই কেন উনি বেছে নিয়েছেন? মানে সেখান থেকে উনি বিরোধী দলনেত্রী। বাকি আর কিছু হলো মানে কেন নয় কেন? তার মানে উনি হারেননি, ওনার দল হেরে গেছে, ওটা উনি মেনে নিয়েছেন। তো তৃণমূল যখন হেরে গেছে তখন আর বেকার আর কথা বাড়িয়ে লাভ কি? মমতা ব্যানার্জি নিজেই তো মেনে নিয়েছে। বাকিটা নাটক করানোর জন্য নিজের দলকে যাতে রেখে দেওয়া যায়, লোকে ছেড়ে এমনি তো চলে যাচ্ছে, নেতারা চলে যাচ্ছে, অন্য দলে চলে যাচ্ছে, কর্মীরাও যদি চলে যায় তাহলে পরে আর কি হয় বলুন? কি পড়ে থাকলো? আমও গেল, ছাড়াও গেল। অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাকে তো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে দেখতে পেতে পারি, এটাই শোনা যাচ্ছে, শুনছি সূত্র মারফত। শোনা তো অনেক কিছুই যায়, দেখুন শোনা তো আমরা এখনো শুনি পৃথিবী সমতল, অনেক লোকে বলে। শোনা অনেক কিছুই যায়। সূর্য পশ্চিম দিকে ওঠে, এটাও শোনা যায়, অনেকে বলে। পৃথিবী ঘোরে না, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, এটাও শোনা যায়। ওসব শোনা কথায়, ওই কথায় বলে না আমাদের, যদি কথা নদীতে ফেলো। তো শোনা কথার উপর ভরসা করে লাভ নেই। শোনাতে তো, শোনা কথায় তো সুকুমার রায়ের কবিতাতেও কাকে কান নিয়ে চলে গেছিল, হেড অফিসের বড়বাবুর গোঁপও চুরিয়ে গিয়েছিল। শোনা মানে কথাই এটাও কি সত্যি হতে পারে? যখন হবে তখন দেখা যাবে। ওটা তৃণমূল তো নয়, তৃণমূল তো শেষ। হুম। তো বাকি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কার কি প্রবলেম আছে না আছে, সে তো তখন দেখা যাবে। অর্জুন দাও তো বলেছে। কিন্তু এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য একসময় সজল ঘোষ থেকে আরো বিভিন্ন নেতা যারা তৃণমূল ছাড়তে বাধ্য হয়েছিলেন। বিজেপির তো নয় রে বাবা, বিজেপিতে আসেনি তো, বিজেপি তো নেয়নি তো, না। বিজেপির মধ্যেকার লোক তো নয়। তাহলে সে কোন দলে যাবে, কি করবে না করবে, কবে রামবনে যাবে, তবে সীতাহরণ হবে, গল্প নিয়ে তো লাভ নেই। আগে হোক, তারপর দেখা যাবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে কিন্তু ইডি প্রত্যেক দিন জেরার পর জেরা, ম্যারাথন জেরার মুখে উনি পড়ছেন, এবং উনি বেরিয়ে বলছেন যে এটা সম্পূর্ণভাবে বিজেপির একটা কারসাজি, বিজেপি তাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। ও হেরে গেছে, ডায়মন্ড হারবার হেরে গেছে, সব নাটক করে লাভ নেই। অভিষেক ব্যানার্জি ইজ আ লস্ট কেস না। ওর রাজনৈতিক কোনো ভবিষ্যৎ নেই। ওই মিডিয়াতে টিকে থাকার জন্য বলছে। হুম। সব চলে গেছে, বাড়িটাও কোন দিন চলে যাবে, দল চলে যাচ্ছে, 1,000 কোটি টাকা ফান্ডে আছে যেটা, সেটা নিয়ে টানাটানি চলছে। কিন্তু এই যে এত জেরা, নিয়োগ দুর্নীতি থেকে সই জালিয়াতি কাণ্ড, বিভিন্ন ক্ষেত্রে উনি এর অ্যারেস্ট হবেন কবে? এই প্রশ্নটা কিন্তু জনগণ অ্যারেস্ট, আইনের পথে হাঁটবে। জয়ললিতাও অ্যারেস্ট হয়েছিল, হুম। লালু প্রসাদ যাদব অ্যারেস্ট হয়েছিল, তারপরে অনেকদিন পরে কনভিক্টেড হয়েছিল, তারপরে জেল কেটেছে। টাইম লাগে, হবে, কি আছে। অন্যদিকে আমরা দেখছি তৃণমূলের যারা একসময় খুব মানে দাপুটে নেতা নেত্রী ছিলেন, যেমন সায়নী ঘোষ থেকে শুরু করে রচনা ব্যানার্জি তো রীতিমতো আজকে দেখলাম এক জায়গায় বলেছে যে তিনি দল থেকে কাজ করতে পারছিলেন না, মানে দম বন্ধ হয়ে আসছিল। ছেড়ে দিলেন না কেন? ছেড়ে দিতে পারতেন। কিসের লোভ? আর বানাতে অত বড় বাড়ি আছে, অত শো ফো করে, দিদি নাম্বার ওয়ান টানে সব করে, প্রচুর টাকা পয়সা কামায়, এত লোভ এত কিসের? ছেড়ে দিতে পারতো। রইলো ঝোলা, চললো বলা, যা থাকবোই না, করার দম হলো না। এই সবগুলো কেন? ধুয়ো 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 দেখলো কোথায়? এগুলো কোনো পলিটিক্যাল এলিমেন্ট আপনার মনে হয়? এই রচনা ব্যানার্জি, সায়ন, এগুলো কোনো পলিটিক্যাল এলিমেন্ট? এগুলো হচ্ছে ওই সূর্যের একটা আলোয় চাঁদ যেরকম আলোকিত হয়, ওরকম একটা চোর পিসি ভাইপোর আলোয়, চুরির আলোয় আলোকিত হওয়া কয়েকটা মানে বোগাস এলিমেন্ট, সম্পূর্ণ অ্যাপলিটিক্যাল, নন পলিটিক্যাল একটা ফালতু এলিমেন্ট। এগুলো হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের একটা বোঝা।
না এরা রাজনীতি বোঝে, না এরা কোনো কিছু বোঝে। কিন্তু এরাই যদি আবার বিজেপিতে আসে, মানে বিজেপিতে ঢোকার চেষ্টা করে। বিজেপিতে আছে, আচ্ছা গেছে তো অন্য দলে। বিজেপি নেয়নি তো। বিজেপিতে বিজেপি ঢোকার কি জন্য করবে এদেরকে নিয়ে? কি করবে বিজেপি? শ্রমিকদা তো বলে দিয়েছেন যা বলার। এরা বিজেপি জন্য কি কন্ট্রিবিউট করবে? এরা কি কোথাও কি ভালো তৃণমূলে নাম লেখাতে চাইছে? ভালো তৃণমূলে নাম লিখিয়ে ভালো তৃণমূল হবে, কি আছে? জনগণ বিচার করবে কে ভালো তৃণমূল কে খারাপ তৃণমূল। এদিকে আমরা দেখছি যে সীমান্তে যে সমস্ত যারা বাংলাদেশি ছিল ভারতবর্ষে এতদিন ধরে অবৈধভাবে, তারা যখন যাচ্ছে তাদেরকে কিন্তু যারা বাংলাদেশের বিজিএফ তারাও কিন্তু নিচ্ছে না। সেক্ষেত্রে তারা সেইভাবে পথের মধ্যে পড়ে আছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি ছবি ভিডিও ভাইরাল হচ্ছে যে এই সরকার অমানবিক কাজকর্ম করছে। এইটা ক্ষেত্রে কে সোশ্যাল মিডিয়ায় কি বললো না বললো, যারা বলছে অমানবিক কাজ করছে তাদেরকে বলুন ওই বাংলাদেশি গুলোকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখতে, নিজের মেয়ের সাথে বিয়ে দিয়ে জামাই করতে, করে দেখাক তারপরে বুঝো। ওই হুগলির একটা প্রতিভা প্রবাদ আছে না, পরের ধন পাই তো হেগো পথেও খাই। ওইসব করে লাভ নেই কোনো। যারা বলছে তাদেরকে বলুন নিজের বাড়ি থেকে মেয়ের সাথে বিয়ে দিয়ে জামাই করে রাখতে, তারা তখন বুঝতে পারবো। তারা আমরা দায় নিন, বাংলাদেশ থেকে এসে এখানে এসে বসবাস করবে, তারপর তাদেরকে তাদের দেশ নিচ্ছে কি নিচ্ছে না তার দায় আমাদের নয়। সরি। অন্যদিকে হকার উচ্ছেদ এই সমস্ত কিছু। কেন ট্রেনে হকার তো হচ্ছে ট্রেনের ভেতরে যারা জিনিসপত্র বিক্রি করে তারা হচ্ছে হকার। তাদেরকে তো কোনো উচ্ছেদ করা হয়নি, তারা তো বাদাম বিক্রি করতে ট্রেনে উঠছে, চিরুনিটা বিক্রি করতে, বামটা বিক্রি করতে, পেনটা বিক্রি করতে, সোনপাপড়ি, ক্ষীরমোহন, আম, কলা, ফল, জামরুল এগুলো বিক্রি করতে, চা, মুড়ি, ঝালমুড়ি বিক্রি করতে তো ট্রেনে উঠছে, তাদেরকে তো কেউ ওঠায়নি। আপনার বাড়িতে যদি আমি কালকে গিয়ে একটা দোকান খুলে বসে পড়ি, আপনি আমাকে বসতে দেবেন কাগজপত্র ছাড়া? যারা বলছে তাদের বাড়ির সামনে বসাতে বলুন, ইল্লিগাল কাগজপত্র ছাড়া। যারা বলছে তাদের যে শ্রমজীবী ইউনিয়নের অফিসগুলো ছিল বিভিন্ন রেলের প্ল্যাটফর্মে, ওই সিটু মিটু ইনটাক ফিনটাক, ওইগুলো যেগুলো টাকা তোলার এক একটা আঁতুড় ঘর ছিল, ওইসব প্ল্যাটফর্মে লোককে বসিয়ে তাদের থেকে ডেইলি 100 টাকা 200 টাকা 500 টাকা করে নিত তাদের রোজগার অনুসারে। তাদের ওই টাকাটা মাসের, ওই লেনিন বোঝানোর টাকাটা, ওই অনন্যা ব্যানার্জির পার্টি অফিসে খাট পাতার টাকাটা, ওদেরও তো ওরকম ছোট ছোট সিটি অফিসের পাশে ওরকম খাট ফাট পাতা ছিল। ওই খাট পাতার টাকাগুলোকে, বিছানা ঝাড়ার টাকাগুলো, ওগুলো বন্ধ হয়ে গেছে। তাই জন্যে যারা বিভিন্ন মেয়েদের ইনবক্সে মেসেজ করতো ডিওয়াইএফআই এর নেতারা, যাদের পার্টি, আর তৃণমূলের কথা তো ছেড়েই দিলাম, তাদের ওই বিভিন্ন জিনিসপত্র কেনার, বেলুন টেলুন কেনার পয়সায় কমতি পড়েছে, তাই জন্য তারা ওইসব মরা কান্না কাঁদছে, আর কিছু না। এদিকে অনন্যা ব্যানার্জির কথায় আমি আসছি, উদয়ন গুহ তাকে কিন্তু রীতিমতো গ্রেপ্তার করেছে তার ফুলবাগানের বাড়ি থেকে। এরপর আস্তে আস্তে কি সবাই গ্রেপ্তার হবে, নাকি সায়নী ঘোষ এরা বেঁচে যাবে যারা আর কি ভালো তৃণমূলে নাম লেখাচ্ছে? না না, সায়নী ঘোষের তো গ্রেপ্তার হওয়া উচিত। শিবলিঙ্গে কন্ডম পরিয়ে হিন্দু ধর্মাবেগকে আঘাত দেওয়া, এরকম একটা রাকাস বোগাস একটা অ্যান্টি হিন্দু এলিমেন্টের অবিলম্বে গ্রেপ্তার হওয়া উচিত। বাকিটা আইনের পথে হাঁটবে। এবং মহুয়া মৈত্রের অ্যারেস্ট হওয়া উচিত। মা কালীর মদমাংসকে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু মহুয়া মৈত্রের এত ডিমে আপত্তি কেন আমি বুঝতে পারছি না। এগ ইজ দ্য সোর্স অফ মাই এনার্জি বলার পরে, যেটা ওনার এনার্জির সোর্স, সেই ডিমটা আপত্তি কেন? তো ফ্রিতে পাবেন। মামলাটা কোন ধারায় করবেন এটা একটু মহুয়া মৈত্রকে জিজ্ঞাসা করবেন। ওসব মামলা ফামলার ভয় দেখা, তারপরেও জনগণ ঠিক ডিম ছুড়বে। কুণাল ঘোষ রীতিমতো মামলা করেছে, বলছে যারা ছুড়েছে তাদেরকে গ্রেপ্তার করবে। এরপর কোর্টে গেলে পরে গোবর ছুঁড়ে মারবে, লোকে হেগে গু নিয়ে বাড়ি গিয়ে ছুঁড়ে মেরে আসবে। ওদেরকে ওটাই করা উচিত। জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে করছে, আমরা কি করব তাতে? ওরা যা কাজ করেছে দিনের পর দিন, কুণাল ঘোষ যে কাজগুলো করেছে, মহুয়া মৈত্র যা কাজগুলো করেছে, তাতে ওদের তো রাজেশ তাপসের মতন গুলি করে তো কেউ মারেনি। পুলিশের গুলিতে তো মারা যাচ্ছে না।
ত্রিলোচনের মতন মেরে হাই টেনশন ওয়্যারে তো টাঙিয়ে ঝুলিয়ে রাখা হয়নি। কুণাল ঘোষকে ধন্যবাদ জানাতে বলবেন। কুণাল ঘোষ শুড থ্যাংক হিজ স্টার্স। কুণ্ডলিটা খুলে নিজের গ্রহ নক্ষত্রকে এরকম ভাবে প্রণাম করবেন যে উল্টো দিকে ভারতীয় জনতা পার্টি আছে, শ্রমিক ভট্টাচার্যের মতন একটা নেতা রাজ্য সভাপতি বসে আছে, দিলীপ ঘোষের মতন লোকেরা বসে আছে। নয়তো কুণাল ঘোষে এখানে এখানে যদি মমতা বা অভিষেকের মতন কেউ থাকতো, তাহলে কথাটা বলার মতন আর অবস্থায় কুণাল ঘোষ থাকতো না। আর কুণাল ঘোষটা যদি ফিরে আসতো, তাহলে আমরাও কোনো কথা বলার মতন জায়গাতেই আর থাকতাম না। তো জন্ম কুণ্ডলিটাকে প্রণাম করা উচিত, নিজের গ্রহ নক্ষত্রকে। এক্ষেত্রে কুণাল ঘোষ বলছে এই যে ডিম থেরাপি করছে, এক্ষেত্রে কিন্তু মানুষের মধ্যেও একটা মানে মব লিঞ্চিং ব্যাপারটা চলে আসবে, যাতে আইনের ওপর ভরসা হারিয়ে ফেলবে মানুষ। তা আইনের ওপর ভরসা হারিয়ে ফেলবে, এই কথাটা আরজি করার সময় কুণাল ঘোষের কোথায় মনে ছিল? যখন আমার রাজেশ তাপস মনে ছিল, তখন মরে গেছিল, তখন কুণাল ঘোষের মনে হয়নি? তৃণমূলের নেতাগুলো মহুয়া মৈত্রদের মনে হয়নি? যখন ত্রিলোচনকে মেরে দিল তখন মনে হয়নি? যখন অভিজিৎকে মেরে দিল পরেশ পালের লোকেরা, তখন কুণাল ঘোষের মনে হয়নি? ডিম ছুঁড়ে মেরেছে, ঠাঁটিয়ে থাবড়া মারেনি। ধৈর্যের সীমাটা যেন না নেয়। জনরোষ 4 তারিখের পরে কোন বাবা বাঁচাতে আসে, এগুলো হজম করে দাঁড়িয়ে আছি, কিন্তু টুনাল ঘোষদেরকে মুখ সামলাতে বলুন। বিশ্বাস করুন, ওদের কোনো জনভিত্তি নেই। 4টে সংখ্যালঘুর ভোট ছাড়া আর কিচ্ছু পাবে না, আগামী দিনে এটাও পাবে না। তাই ওদেরকে যদি কেউ পিটিয়ে তক্তাও করে দেয় না, কেউ ওদের প্রতি কোনো সহানুভূতি, কোনো রকম সিম্প্যাথি কোনো পশ্চিমবঙ্গের কোনো মানুষ দেখাবে না। এটুকু বুঝতে পারছে না? কিন্তু আপনারা বলছেন জনরোষ, ওদিকে ওরা তো বলছে, তারা তো বলছে যে এটা জনরোষ না, এটা বিজেপিরই কিছু লোক, তারা ডিম হাতে ধরিয়ে ওদেরকে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, তো ওদের মুখপাত্ররাই তো বলেছে, ওদের মুখপাত্ররাই তো বলছে বিকেল 4 তারিখে 4টের পর যারা বিজেপি হয়েছে, তো তৃণমূলের লোক তৃণমূলকে পেটাচ্ছে, আমরা কি করব? তাহলে কুণাল ঘোষ মহুয়া মৈত্ররা কত অত্যাচার করেছে তৃণমূলের লোকেদের ওপর, এটা নিয়ে ভাবা উচিত। কুণাল ঘোষদের মনে করা উচিত, একটা আঙুল এরকম ভাবে দেখালে পরে না 3টে আঙুল নিজের দিকে তাকিয়ে আছে। এটা কুণাল ঘোষ মহুয়া মৈত্ররা ভুলে যায়। আমি একটা অন্য প্রশ্নে যাব। সুরেন্দ্রনাথ কলেজ, সেখানে যে ঘটনাটা আমরা দেখেছি, তারপর থেকে আমরা দেখছি সুরুচি সংঘ, অরূপ বিশ্বাস, সৌরভ বিশ্বাস, তাদের কাণ্ড, মানে এইগুলো দুয়ারে সরকার প্রকল্প ছিল, তার মানে কি? দুয়ারে সরকার নয়, দুয়ারে ওয়ো প্রকল্প চালু করেছিল একটা। কালীঘাটের নালার ওপারের পাড়ার থেকে যে সরকারটা উঠে এসেছে, তাদের সরকার ওই সরকারই হবে। তাদের সরকার লাগাও সায়নী লাগাও, তার সরকারই হবে। এটা নতুন কোনো ব্যাপার নয়। যেমন নেতা, যেমন মাস, তার তেমনই ঝাড়ে হবে। কিন্তু তৃণমূলের সবাই তো এটা করেনি। কুণাল ঘোষরা বলছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কে বলেছে আপনাকে করেন? কল্যাণ আপনি দেখতে খুঁজতে যান, পেয়ে যাবেন, এখন সব কটা পেয়ে যাবেন। আরে পার্থ চ্যাটার্জির মতন একটা বুড়ো হাবড়া 10খানা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই তো এইখানে তো এই তো কেতলা তো শুটিং হতো তো, ওই অত বড় কালো রঙের গাড়িতে করে তৃণমূলের কোন মুখপাত্র আসতো? কোন মুখপাত্র আসতো এখানে? অরিন্দম শীল, সায়নী, তারপরে ওই যে হরলিক্স চাটা অভিনেতাটা যেটা, হ্যাঁ ওই যাই হোক, ওই যে ওরা আসতো তো 472 নম্বর বাড়িতে। অনেক তৃণমূলের কোন কোন নেতা আসতো গাড়ি চড়ে, কালো কাঁচের গাড়িতে চড়ে? গাড়ির ভেতর থেকে কি কি গন্ধ বেরোতো জিজ্ঞাসা করবেন তো। পুরো তৃণমূল পার্টিটাই হচ্ছে একখানা ওই কালীঘাটের খালের ওপারের পাড়ার পার্টি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে চোর না হয়েও আমাকে চোর শুনতে হচ্ছে। তৃণমূলের এই বদনামটা মানুষ ইচ্ছে করে রটিয়ে। বাবা, গঙ্গা দর্শন ফ্ল্যাটে রাত্রিবেলা কারা কারা আসে কল্যাণ বাবু? ওই পাপ্পুর কারা আছে শ্রীরামপুরে, ওরা কাদেরকে পাঠায়? রাত্রিবেলা কারা দেখা করতে আছে কল্যাণ ব্যানার্জির সাথে? সাধু সাজছে? হ্যাঁ, ভাগ পায় না ওরা? চু কিট 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 আসে, কিটকিট আসিতে থেমে গেছে। দাদা, একটা শেষ প্রশ্ন করব। সায়নী ঘোষকে আমরা দেখেছিলাম যখন তৃণমূলে নেত্রী ছিল, সেই সময় হাওয়াই চটি এবং সাদা শাড়ি পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুকরণ করতেন, কিন্তু এখন দেখছি পুরো একদম চেঞ্জ হয়ে গেল। বব কাট চুল, জিন্স প্যান্ট, মানে
এদেরকে রাজনৈতিকের কোন মানে রাজনীতির কোন পর্যায়ে ফেলবেন? না, ও যেরকম ছিল সেরকম হয়ে গেছে। ও এরকম করেই ঘুরে বেড়াতো। 19 সালের আগে ও আর মিমি হুম। কোন রাজনৈতিক দলের সভায় ইন হাউস প্রোগ্রামে গিয়েছিল একবার জিজ্ঞাসা করবেন তো। আইসিসিআর এ কোন পলিটিক্যাল পার্টি যেতে এসেছিল সেই রাজনৈতিক দলে যোগদান দেওয়ার জন্য, জিজ্ঞাসা করবেন তো একবার কেন গেছিল। ওরা বললাম তো নন পলিটিক্যাল একটা বোগাস এলিমেন্ট, কারুর দয়ায় একটা এমপি হয়ে গেছে। ঘষে 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 হয়নি তো। হুম। ওই নয়নে মদিনা কাবা ওই গান গেয়ে ওই যাত্রাটা করা যায়, রাজনীতিটা করা যায়। রাঘব চাড্ডাকে বলেছিল রাঘব চাড্ডা নয়, যে চাড্ডি হয়ে যাবে। হুম। ওদের জিজ্ঞাসা করুন এবার, আপনি এখন কি হয়েছেন, আপনি কি হয়েছেন। আমি আর বললাম না ভাষাটা। আর কল্যাণ ব্যানার্জি সামনের বার লোকসভা হারছে, এরা সবাই হারবে লোকসভা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় হারবে, সায়নী ঘোষ যাদবপুর হারবে। ওই জন্য একটু শেষ চেষ্টাটা করে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ দাদা আমাদেরকে সঙ্গে দেওয়ার জন্য।